বিজয়ার ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। 1971-এর মহান মুক্তিযুদ্ধ থেকে 2024-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন স্টেপ ভোটের হাওয়া। সাথে আছি তানিয়া হারুন। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব ঢাকা জেলার সংসদীয় আসনগুলো নিয়ে, জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব ঢাকা জেলার বিএনপি প্রার্থীদের কি অবস্থা, কি তাদের চ্যালেঞ্জ। আমরা সমাজের পক্ষে, দেশের পক্ষে, জাতির পক্ষে আমরা কাজ করতে চাই। এর জন্য যেটা প্রয়োজন আমরা সেটাই করব। সাধারণ মানুষের যে পালস, এটা বুঝতে আমরা অনেক সময় চাই না, মনে করি আমরাই সব বুঝি না। দ্য পিপলস অফ বাংলাদেশ ভেরি ভেরি কনসার্ন। আমরা তাদের রায়কেই সাধারণ গ্রহণ করি। আমরা চাই যে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জাতির ইচ্ছার প্রতিফলন ঘটাতে চেয়েছে এবং মানুষের ইচ্ছাকে কেন্দ্র করেই আমরা রাজনীতি করে আসছি। তো সেই ক্ষেত্রে আসলে 12ই ফেব্রুয়ারি আমরা জানতে পারবো যে মানুষ হা ভোট দিবে না না ভোট দিবে। এটা আমরা এলাকার মানুষের উপরে ছেড়ে দিতে চাচ্ছি। সন্ত্রাস, মাদক এই সমস্ত নির্মূলের জন্য আমার নির্বাচনে ইস্তাহারে থাকবে। নির্বাচন হয়ে যাবে ইনশাল্লাহ। সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। গ্যাসের যে সমস্যাটা, এটা হলো বিরাট সমস্যা। এই কাজটাকে আমি প্রথমত, তারপরে দিব পয় নিষ্কাশন, তারপরে দিব যানজট, তারপরে আমি আরও কিছু কাজ আছে, তার মধ্যে হেরিটেজগুলো আছে, সেগুলোকে পুনরুদ্ধার করা। জনগণকে নিয়ে আমরা আগামী দিনে এই সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে একটি গণতান্ত্রিক, একটা মানবিক, একটা নিরাপদ বাংলাদেশে তরুণ প্রজন্ম আমরা আসলে ভয়ঙ্কর রকম একটা, আমার মনে হচ্ছে যে যদি রুল অফ ল ইন প্লেসে না আনতে পারি, সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি না করতে পারি, আমরা কমিউনিটিটাকে যদি স্ট্রং না করি, তাহলে আমরা এটাকে থামানোটা সম্ভব না। আমরা থামাতেই হবে আমাদেরকে। নির্বাচনে বাংলাদেশের জনগণ সর্বোচ্চভাবে তারা তাদের মতামত প্রকাশ করে, তাদের নাগরিক অধিকার প্রদান করে তারা একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে। প্রতিটা জায়গায় একটা নির্বাচিত প্রতিনিধি কিন্তু শুধু ইস্তিহারের মধ্যে বসে থাকলে হবে না, তাকে প্রতিনিয়ত কিছু সমস্যার সামনে আসতে হয় এবং সেই সমস্যাগুলো তাকে সমাধান করতে হয়। দীর্ঘদিন রাজনীতি করেছি, আমার কাছে মানুষের এক্সপেকটেশন বেশি। আমি 8-10 জন রাজনীতিবিদের মতো না, কারণ আমি অনেক কষ্ট করে, পোল খেয়ে, ঠেলা ধাক্কা খেয়ে এখানে এখনও আছি। আমরা চাই এমন কিছু সাভারে অগ্রগতি হোক যেটা মানুষ এখনও হয়তো ওইভাবে চিন্তা করছে না। ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মেজবাউল আজম সওদাগর। মেজবাউল আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায়। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, ঢাকা জেলার যে রাজনৈতিক বাস্তবতা, সেটিকে ঘিরে আসলে প্রার্থীদের যে প্রতিশ্রুতিগুলো সামনে আসছে, আপনি সেগুলো বাস্তবায়নের সক্ষমতা কিভাবে মূল্যায়ন করবেন, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঢাকা জেলার যারা ভোটার, তো বাংলাদেশের অন্যান্য গ্রাম অঞ্চলের ভোটারদের বিপরীতে ঢাকা জেলার ভোটাররা এখানে মিডল ক্লাস, আরবান যে মিডল ক্লাস, এটার সংখ্যাটা অনেক বেশি এবং এখানে শিক্ষিত ভোটার, সচেতন ভোটারের সংখ্যা ঢাকা শহরের মধ্যে বেশি। সো তাদের মধ্যে এবার অন্যরকম একটা ইলেকশনের মাইন্ডসেট এবার কাজ করছে। আপনি দেখছেন যে দুইটা রাজনৈতিক যে জোট, তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি তথা ইস্তেহার যে ঘোষণা করেছেন, আপনি যদি রাস্তাঘাটে চলাচল করেন, রেস্টুরেন্ট গুলোর দিকে তাকান, মানুষ যেখানে আড্ডা দিচ্ছে, গল্প করছে, সেখানে আপনি দেখবেন যে এই নির্বাচন ম্যানিফেস্টো গুলো নিয়ে কিন্তু আপনার কথা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের যে মেজর যে প্রবলেম গুলা দীর্ঘদিন থেকে মানুষ ফেস করে আসছে, যেমন দুর্নীতি সহ আমাদের সোসাইটিতে কিভাবে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, পলিটিক্যাল কালচার কিভাবে ডেভেলপড হবে, আমাদের ডেমোক্রেটিক শাসন ব্যবস্থা, তারপরে মত প্রকাশের স্বাধীনতা, মানুষের সিকিউরিটি,
এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক বড় ধরনের কনসার্ন রয়েছে। সো ঢাকা শহরের ভোটারদের মধ্যে এই মৌলিক বিষয়গুলোতে অন্যান্য অঞ্চলের ভোটারদের তুলনায় সচেতনতা কিন্তু অনেক বেশি, যার ফলে তারা কিন্তু বিচার বিবেচনা করছে নিশ্চিতভাবেই যে নির্বাচনী ম্যানিফেস্টোগুলো দুটো জোট ঘোষণা করেছে, এই নির্বাচনী ম্যানিফেস্টোগুলোকে কিন্তু তারা মৌলিক বিষয়গুলোর রিফ্লেকশন কেমন আছে সেই বিষয়টা কিন্তু তারা বিবেচনা করবে, এবং সেটা সক্ষমতা কতটুকু, কারা কতটুকু করবে সেই বিষয়গুলোও কিন্তু তাদের বিবেচনার মধ্যে থাকবে, এবং সেটার ভিত্তিতেই তারা ভোটাধিকারটা প্রয়োগ করার চেষ্টা করবে। এবং পাশাপাশি আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, যে বিভিন্ন জরিপগুলো যে হয়েছে, এই জরিপগুলোর মধ্যে আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন যে কাকে ভোট দিবে এই ধরনের ইনডিসিশনে রয়েছে এরকম ভোটারের সংখ্যা কিন্তু অন্যান্য অনেকবারের তুলনায় একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে হচ্ছে ইয়াং জেনারেশনের ভোটারটা আছে, এবং ফ্লটিং ভোটার যারা বিভিন্ন সময় বিভিন্ন দিক বিবেচনা করে বিভিন্ন দিকে ভোট দেয়, যাদের কোনো দল মত সুনির্দিষ্ট নাই, যারা এই নির্বাচনের সময়ের পরিস্থিতি, প্রার্থী, তারপরে নির্বাচনী ম্যানিফেস্টো, এই বিষয়গুলোকে বিবেচনা করে যারা ভোটাধিকার প্রয়োগ করেন, তারা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে এবার কাজ করবে, এবং তারা কিন্তু তাদের উপর কিন্তু এই দুই জোটের যে নির্বাচনী ম্যানিফেস্টো এবং এটার যে সক্ষমতার কথাটা যেমনটি আপনি বললেন, এই বিষয়টাকে তারা খুব বেশি করে বিবেচনায় নেবে। তো সেই বিবেচনায় কিন্তু তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, যার ফলে অন্যান্য বছরের তুলনায় বা অন্যান্য ভোটগুলোর তুলনায় এবারকার ভোটের আমেজ, ভোটের চিন্তা ভাবনা সবকিছু একটু ভিন্ন ধরনের হবে বলে আমার কাছে মনে হচ্ছে। জি নিশ্চয়ই। মেজবাহুল আজম সওদাগর, আপনি ইশতেহার, রাজনৈতিক দলগুলোর ইশতেহার নিয়ে বলছিলেন, সেই ইশতেহার প্রসঙ্গে যদি বলি যে রাজনৈতিক দলগুলোর ইশতেহার এবং প্রচারণায় ঢাকা নগরবাসীর যে বাস্তব সমস্যাগুলো আছে কিংবা যেই যথাযথভাবে কি ওই ইশতেহারে প্রতিফলিত হচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে জানাবেন। আবার এটাও জানতে চাই যে বিভিন্ন শঙ্কা কাটিয়ে এবারে ভোটারদের অংশগ্রহণ কতটা বা কিংবা আগ্রহ আপনি কেমন দেখছেন, আপনার বিশ্লেষণ কি বলছে? আচ্ছা, আপনি দুটো বিষয় বললেন, যে ঢাকার যে সমস্যাগুলো রয়েছে এটা একটা বিষয়, আর একটা বিষয় আপনি সেকেন্ডটা কি বললেন যে ভোটারদের আগ্রহ কেমন ভোটের প্রতি, দুটো বিষয়। সো ঢাকার সমস্যাগুলো কিন্তু একটা বড় ধরনের সমস্যা। যেমন ধরেন যে ঢাকায় এখন প্রধানত যে সমস্যাটা মানুষ ফেস করছে, যে রাস্তায় তীব্র যানজট, কোনো জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, গাড়ি নিয়ে বের হওয়া, তারপরে আপনার অটো এবং অটো রিকশার পরিমাণ এত বেশি, তারপরে ট্রাফিক ব্যবস্থাটা ভেঙে পড়েছে, জনসংখ্যা ব্যাপক হারে বাড়ছে, সারা বাংলাদেশের মানুষ ঢাকা কেন্দ্রিক হচ্ছে। এই বিষয়ে সুস্পষ্টভাবে দুটো রাজনৈতিক ম্যানিফেস্টোর মধ্যে যে পর্যাপ্ত রিফ্লেকশন ঘটেছে তেমনটি আমি মনে করছি না। তবে পরোক্ষভাবে যদি আমি ধরি, সেটা হচ্ছে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, তারপরে আপনার অন্যান্য জায়গাগুলোকে এমপ্লয়মেন্ট বৃদ্ধির কথা বলা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলা হচ্ছে, এলাকা ভিত্তিক সেই বিষয়গুলো যদি প্রকৃতপক্ষে আসলে বাস্তবায়নের সক্ষমতা রাজনৈতিক জোটগুলোর মধ্যে থাকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাহলে হয়তো এই ঢাকা শহরের সমস্যাগুলো ওভারকাম কিছুটা হবে। কিন্তু প্রত্যক্ষভাবে শুধুমাত্র ঢাকা শহরের সমস্যাগুলোর উপর আসলে কোনো জোটেই খুব ব্যাপকভাবে মনোনিবেশ করেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তবে সার্বিকভাবে যে সমস্যাগুলো রয়েছে, মানুষের সিকিউরিটি থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো, সার্বিকভাবে দুই দলের ম্যানিফেস্টোর মধ্যে এগুলোর কিছুটা রিফ্লেকশন রয়েছে, সেগুলো নগরবাসী অবশ্যই সেগুলো বিবেচনায় নেবে। আর যেমনটি বললেন যে নির্বাচনী এবার মানুষের অংশগ্রহণটা কেমন হবে, এখানে একটা বিষয় যে বাংলাদেশের স্বাধীনতার পর যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে ব্যতিক্রম ধর্মী একটা নির্বাচন হচ্ছে এবার। কারণ 15 থেকে 18 বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারপর মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, মানুষের জীবনের কোনো সিকিউরিটি ছিল না, তারপর ব্যাপক ধরনের দুর্নীতিতে নিমজ্জিত ছিল দেশ, তারপরে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার পালিয়ে গিয়েছে, সেখানে গণ অভ্যুত্থানের যে অংশগ্রহণকারী যে সমস্ত শক্তি তারা এখানে নির্বাচনে কিন্তু কম্পিট করছে। তো আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য বারের তুলনায় এবার নির্বাচনে মানুষের আগ্রহটা অনেক বেশি থাকবে, এবং মানুষের ভোটের টার্ন আউটও অনেক বেশি হবে বলে আমার কাছে মনে হচ্ছে। আর পাশাপাশি যারা মানে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, যারা নির্বাচনের মধ্যে নাই, এবং বাস্তবে আমার কাছে মনে হচ্ছে তারাও খুব বিরাট একটা অংশ তারা ভোটাধিকার প্রয়োগ করবেন, কারণ ভোটের যে প্রকৃত আনন্দ তারাও কিন্তু দীর্ঘ 17 বছরে উপভোগ করতে পারেননি। তো বিভিন্ন কারণে আমার কাছে মনে হচ্ছে যে ভোটের টার্ন আউট এবার অনেক ভালো
ভালো হবে এবং ও কোনোভাবেই অন্যান্য বছরের তুলনায় যে একেবারে কম হবে এমনটি আমার কাছে মনে হচ্ছে না বাস্তব বিবেচনায়। জি, নিশ্চয়ই মেজবাহুল আজম সওদাগর, আপনাকে ধন্যবাদ স্টেপ ভোটের হাওয়ায় এসে সময় দেওয়ার জন্য। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে অন্যান্য প্রার্থীরাও। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এবার জেনে নেব কি বলছেন ঢাকা জেলার জামায়াতে ইসলামী ও অন্যান্য প্রার্থীরা। আমার ভোটারদের উদ্দেশ্যে আমি বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমরা যাতে এইবার আমাদের ভোট দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সচেতনভাবে চিন্তাভাবনা করি, আমাদের বিবেক বুদ্ধিকে সামনে রেখে দেশটাকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং একটা শান্তিপূর্ণ ইনসাফপূর্ণ একটা ইনক্লুসিভ বাংলাদেশ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একটা সুন্দর আমরা সমাজ পাবো। আমার একটাই মেসেজ সবার কাছে, প্রশাসনের কাছে, জনগণের কাছে, তাদেরকে প্রত্যাখ্যান করুন, তাদেরকে ভোট দিবেন না, যারা যোগ্য তাদেরকে ভোট দিন। আমরা মনে করি এই সততার এবং যোগ্যতা যারা জামাত ইসলামী তৈরি করেছে তাদের হাতে যদি নেতৃত্ব আসে এবং জিরো আপনার দুর্নীতির ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে জিরো টলারেন্স ভূমিকা পালন করা যায়, তাহলে বাংলাদেশ 1-2 বছরের ভিতরে দৃশ্যমান পরিবর্তন এবং 5 বছরের ভিতরে বাংলাদেশ হবে সারা দুনিয়ার জন্য একটি মডেল উন্নত রাষ্ট্র। আর্থসামাজিক উন্নয়ন, আমাদের বিশেষ করে রাস্তা, ড্রেনেজ সিস্টেম এখানে খুবই মারাত্মক অবস্থা, খুবই খারাপ। এখানে আমাদের হসপিটাল নেই, আমরা প্রায়োরিটি দিব। আগামী 12 তারিখে দাঁড়িপাল্লার পক্ষে এবং হা ভোটের পক্ষে আপনারা রায় দিবেন। আপনি এমন লোককে আপনার প্রতিনিধি নির্বাচন করবেন যেই প্রতিনিধি আপনার কথা বলবে, আপনার অধিকার ফিরিয়ে দেবে, সেখানে দলমত দেখবে না, ধর্ম বর্ণ দেখবে না। শুধু একটি জাতীয় নির্বাচন এবং একজন সংসদ সদস্য একটি এলাকার সাধারণ নাগরিকের সহযোগিতা ছাড়া একটি ভালো অবস্থানে যেতে পারে না। ঢাকা আটকে নতুনভাবে সাজাতে হবে যাতে এখানে কোনো ভারতীয় আধিপত্যবাদ না থাকে, চাঁদাবাজি না থাকে, সন্ত্রাস না থাকে, বৈষম্য না থাকে। যদি আমরা এগুলো এনশিওর করতে পারি এখানে সামগ্রিক আকারে, তাহলে এখানে মানুষগুলো শান্তিতে বসবাস করবে। আমাদের এখানে সবচাইতে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাট, জলাবদ্ধতা, গ্যাস সরবরাহ, মাদক। এই 4টে বিষয়কে নিয়ে আমি অনেক আগেই কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমার প্রচেষ্টায় সিটি কর্পোরেশন থেকে আমি 15টি রাস্তা অনুমোদন করিয়েছি। জনগণের প্রত্যাশা, জনগণের ম্যান্ডেট, আশা, অবশ্যই এই নির্বাচনকে অর্থবহ করতে হলে, নির্ঝনটা নিষ্কণ্ঠ করতে হলে অবৈধ অস্ত্রকে উদ্ধার করতে হবে এবং অস্ত্রধারী ছাড়া যারা সন্ত্রাস করে চিহ্নিত তাদের গ্রেপ্তার করতে হবে। আমার ভোটারদের 12 আসনের এটি আহ্বান জানাবো যে আপনারা যেসব ক্যান্ডিডেট এখানে ভোট করছেন তাদের সকলকে আমি স্বাগত জানাই এবং মনে করি যে আপনারা বিচার করবেন, দেখবেন যে সব দিক থেকে কার যোগ্যতা বেশি। দেশ, জাতি এবং ইসলামের পক্ষেও আমি আমার কথাগুলো জাতীয় সংসদে তুলে ধরতে চাই। সেই জন্য আমি আশা করব যে মোহাম্মদপুরের মানুষ আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। আমরা একসাথে মোহাম্মদপুর এবং মোহাম্মদপুরের মাধ্যমে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। বনগাঁ মাত্র 10 মিনিটের পথ হলেও এখানে এখন যেতে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা ঘুরে। আমাদের প্রথম ওয়াদা ইনশাআল্লাহ এখানে একটি সেতু নির্মাণের মাধ্যমে, ব্রিজ নির্মাণের মাধ্যমে আমরা সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করব, যাতে ইনশাআল্লাহ কাউন্দি এবং বনগাঁওয়ের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। দেশের মানুষ অনেক সচেতন, এবারে একটি ভালো নির্বাচন হবে। তারপরেও যদি কোনো অশুভ শক্তি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে বা ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করে, আমার মনে হয় সেটা পারবে না। আমার মানুষের সঙ্গে যখন আমি যাচ্ছি, আমার ভিডিওগুলোতে দেখবেন তাদের অপরিসীম ভালোবাসা, এবং এই ভালোবাসার মাধ্যমে আমরা আগামীতে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, আমরা বিজয়ী হব। বাংলাদেশকে পরিবর্তনের সূচনা এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে হবে এবং এই পরিবর্তন সূচনার একটা মডেল হবে ঢাকা 17 আসন। আমাদের গার্মেন্টস এলাকাতে এখানে নারীদের চিকিৎসা, গরিব মানুষের চিকিৎসার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে এবং সরকারি যে উপজেলা আছে স্বাস্থ্য কমপ্লেক্স সেটাকে আরও বড় করে এবং আধুনিকরণ করা। নির্বাচন নিয়ে কি ভাবছেন ঢাকা জেলার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান।
জাকারিয়া, সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে কি মনে হচ্ছে আপনার? এবারে নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা কি? প্রার্থীদের প্রতিশ্রুতির উপর কতটা আস্থা রাখতে পারছেন তারা? জি তানিয়া, আমরা এই মুহূর্তে ভোটের হাওয়ায় রয়েছি শাহবাগে এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাট্যকর্মী, সাধারণ ভোটার সহ বেশ কিছু মানুষ। আমরা সরাসরি চলে যাব জাতিসংঘের সাধারণ পরিষদের সিভিল সোসাইটির প্রতিনিধি। সাধারণ জনতা তারা এটাকে এই গণতন্ত্রকে এবং এই আপনার নির্বাচনকে প্রতিষ্ঠিত করার জন্য একটি সুন্দর এবং একটি মানে একটা ভালো নির্বাচন করার নজিরবিহীন একটা মানে বাংলাদেশে তো কখনো নির্বাচন আমরা সঠিকভাবে দেখি নাই বা নিজেরাও আমরা ভোট দিতে পারি নাই, কিন্তু এবার আশা করি আমরা ভোট দিতে পারবো। এই জন্য আমাদের দরকার হবে যে আমাদের তাকেই আমরা ভোট দিব যে আমাদের এবং বাংলাদেশের যে মানুষের অধিকার ফিরিয়ে দিবে এবং তাদের আপনার কর্মের ব্যবস্থা করবে, তারপরে আপনার বেকার সমস্যা দূর করবে, তারপরে হচ্ছে তাদের যে সব চাহিদাগুলো আছে, অর্থনীতির যে কাঠামোগুলো, যে গ্যাপগুলো আছে, সেগুলোকে যারা পূরণ করবে আমরা তাদেরকেই ভোট দিব। আর আমি আরও বলছি যে বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় জিনিস হলো যে হাঁ ভোটে আপনারা ভোট দেন। হাঁ ভোটে দিলে তাহলে আজাদির বাংলাদেশ পাবেন এবং সেখানে আপনার নতুন কিছু আপনারা দেখতে পাবেন। আমরা বুঝতে পেরেছি। আপনার কাছে যদি আমরা জানতে চাই যে একজন নারী ভোটার হিসেবে বিভিন্ন দল নারীদেরকে নিয়ে ইশতেহার দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কি ভাবছেন যে এবার নির্বাচন ঘিরে আপনার চিন্তা ভাবনাটা কি? প্রথমত আমি এমন একটা প্রজন্ম হয়ে বলছি যে আমরা সুষ্ঠুভাবে এবং নিজেদের নিরাপত্তা নিয়ে 51% বা অন্তত অর্ধেক জনগণ হিসাবে আমরা যে আপনাদের আলোচনার মধ্যে আসতে পারছি, আমি মনে করি যে কোন দল নারীদেরকে কিভাবে মূল্যায়ন করলো তার চেয়ে বেশি জ্বালাইলে, মানে আঞ্চলিকভাবে বলি যে বেশি জ্বালাইলে আমরা নারীরা যদি একটা দল করি আলাদা, সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকেন। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে সাধারণ মানুষের চিন্তা ভাবনা, প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা নিয়ে যুক্ত থাকার জন্য। দর্শক, স্টেপ ভোটের হাওয়াই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকুন।